জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী আজ। বাংলা সাহিত্যের আকাশে তিনি ধ্রুবতারা। তার কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, দ্রোহের মন্ত্র। বাঙালির সব আবেগ অনুভূতিতে জড়িয়ে আছেন চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল জয়ন্তী উপলক্ষে আজ আপনাদের শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী। বন্ধুরা, বিদ্রোহী কবির জীবনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিৎকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হবার আগেই ১৯১৭ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিস্টাব্দের ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন। যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়। ফলে ১৯৭৬ খ্রিস্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ ৩৪ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের প্রযোজনায় ১৯৭২ খ্রিস্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন। বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা ও উপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধতাবোধ এবং নারী পুরুষের সমতার বন্দনা গত প্রায় ১০০ বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে। ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪শে মে, ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিনুল্লাহর পুত্র কাজী ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমেদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। নজরুলের ৩ ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং ২ বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। মক্তবে কোরআন, ইসলাম ধর্ম দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। ১৯০৮ সালে তার পিতার মৃত্যু হয়। তখন তার বয়স মাত্র ৯ বছর। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র ১০ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে। এ সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবে শিক্ষকতা শুরু করেন।
একই সাথে হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করেন। এইসব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান, যা কিনা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে। তিনি বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা যায়। মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সে লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাট্য দলে যোগ দেন। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলে লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় তার দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুল লেটোর দলে যোগ দিয়েছিলেন। এছাড়া ওই অঞ্চলের জনপ্রিয় লেটো কবি শেখ চকর, গোদা কবি এবং কবিয়া বাসুদেবের লেটো কবিগানের আসরে নজরুল নিয়মিত অংশ নিতেন। লেটো দলেই সাহিত্য চর্চা শুরু হয়। এই দলের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন, তাদের সাথে অভিনয় শিখতেন এবং তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। নিজ কর্ম অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্য অধ্যয়ন শুরু করেন। একই সাথে হিন্দু ধর্মগ্রন্থ অর্থাৎ পুরাণসমূহ অধ্যয়ন করতে থাকেন। সেই অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশ কিছু লোকসঙ্গীত রচনা করেন। এর মধ্যে রয়েছে চাষার সং, শকুনি বধ, রাজা যুধিষ্ঠিরের গান, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, রাজপুত্রের গান, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং মেঘনাদ বধ। একদিকে মসজিদ, মাজার ও মক্তব জীবন, অপরদিকে লেটো দলের বিচিত্র অভিজ্ঞতা নজরুলের সাহিত্যিক জীবনের অনেক উপাদান সরবরাহ করেছে। নজরুল কালী দেবীকে নিয়ে প্রচুর শ্যামা সঙ্গীত রচনা করেন। নজরুল তার শেষ ভাষণে উল্লেখ করেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই না। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। 1910 সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। লেটো দলে তার প্রতিভায় সকলেই যে মুগ্ধ হয়েছিল তার প্রমাণ নজরুল লেটো ছেড়ে আসার পর তাকে নিয়ে অন্য শিষ্যদের রচিত গান। আমরা এই অধীন হয়েছি ওস্তাদহীন, ভাবি তাই নিশিদিন, বিষাদ মনে, নামেতে নজরুল ইসলাম, কি দিব গুণের প্রমাণ। এই নতুন ছাত্র জীবনে তার প্রথম স্কুল ছিল রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল। এরপর ভর্তি হন মাথরুন উচ্চ ইংরেজি স্কুলে, যা পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিতি লাভ করে। মাথরুন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক, যিনি সেকালের বিখ্যাত কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার সান্নিধ্য নজরুলের অনুপ্রেরণার একটি উৎস। কুমুদরঞ্জন স্মৃতিচারণ করতে গিয়ে নজরুল সম্বন্ধে লিখেছেন, ছোট সুন্দর ছন্মনে ছেলেটি, আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত। আমি হাসিয়া তাহাকে আদর করিতাম। সে বড় লাজুক ছিল। যা হোক, আর্থিক সমস্যা তাকে বেশ কিছুদিন এখানে পড়াশোনা করতে দেয়নি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয়। প্রথমে যোগ দেন বাসুদেবের কবি দলে, এরপর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং সবশেষে আসানসোলের চা রুটির দোকানে রুটি বানানোর কাজ নেন। এভাবে বেশ কষ্টের মাঝেই তার বাল্য জীবন অতিবাহিত হতে থাকে। এই দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজুল্লাহর সাথে তার পরিচয় হয়। দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিজুল্লাহ তার প্রতিভার পরিচয় পান। তিনি নজরুলকে 1914 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দড়িরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। 1915 খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন।
1917 সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষা না দিয়ে তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। এই স্কুলে অধ্যয়নকালে নজরুল এখানকার 4 জন শিক্ষক দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরা হলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সতীশচন্দ্র কাঞ্জিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণ চন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। তিনি সেনাবাহিনীতে ছিলেন 1917 খ্রিস্টাব্দের শেষ ভাগ থেকে 1920 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় 2.5 বছর। এ সময়ের মধ্যে তিনি 49 বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। উক্ত রেজিমেন্টের পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা শেখেন। এছাড়া সহ সৈনিকদের সাথে দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন। আর পদ্য গদ্যের চর্চাও চলতে থাকে একই সাথে। করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে বাউন্ডুলের আত্মকাহিনী, প্রথম গদ্য রচনা; মুক্তি, প্রথম প্রকাশিত কবিতা, গল্প; হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে, কবিতা, সমাধি ইত্যাদি। এই করাচি সেনানিবাসে থাকা সত্ত্বেও তিনি কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন। এর মধ্যে রয়েছে প্রবাসী ভারতবর্ষ, ভারতী, মানসী, মর্মবাণী, সবুজপত্র, সওগাত এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। এই সময় তার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফার্সি কবি হাফিজের কিছু বই ছিল। এ সূত্রে বলা যায় নজরুলের সাহিত্য চর্চার হাতেখড়ি এই করাচি সেনানিবাসেই। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এ সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি। 1920 খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল 32 নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য কমিটির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা মুজাফফর আহমেদ। এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম দিকেই মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয়। এর মধ্যে আছে উপন্যাস বাঁধনহারা এবং কবিতা বোধন, শাতিল আরব, বাদল প্রাতের শরাব, আগমনী, খেয়াপাড়ের তরণী, কোরবানি, মোহরম, ফতেহা ই দোয়াজদম। এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয়। এর প্রেক্ষিতে কবি ও সমালোচক মোহিতলাল মজুমদার মুসলিম ভারত পত্রিকায় তার খেয়াপাড়ের তরণী এবং বাদল প্রাতের শরাব কবিতাটি দুটি প্রশংসা করে একটি সমালোচনা প্রবন্ধ লেখেন। এ থেকেই দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের সাথে নজরুলের ঘনিষ্ঠ পরিচয় শুরু হয়। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে কাজী মোতাহার হোসেন, মোজাম্মেল হক, কাজী আব্দুল ওদুদ, মুহাম্মদ শাহিদুল্লাহ, আফজালুল হক প্রমুখের সাথে পরিচয় হয়। তৎকালীন কলকাতার দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর গজেন্দার আড্ডা এবং ভারতীয় আড্ডায় অংশগ্রহণের সুবাদে পরিচিত হন। অতুল প্রসাদ সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমাঙ্কুর আতর্থী, শিশির কুমার ভাদুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নির্মলেন্দু লাহিড়ী, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, দীনেন্দ্রনাথ ঠাকুর, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখের সাথে 1921 সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন। তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। 1920 খ্রিস্টাব্দের জুলাইয়ের 12 তারিখে নবযুগ নামক একটি সান্ধ্য দৈনিক পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করে। অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
এই পত্রিকার মাধ্যমেই নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন। ওই বছরই এই পত্রিকায় মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে শিরোনামে একটি প্রবন্ধ লেখেন, যার জন্য পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলের উপর পুলিশের নজরদারি শুরু হয়। সে যাই হোক, সাংবাদিকতার মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পান। একই সাথে মোজাফফর আহমেদের সাথে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে যোগদানের মাধ্যমে রাজনীতি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন। বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও সঙ্গীতের চর্চাও চলছিল একাধারে। তখনও তিনি নিজে গান লিখে সুর দিতে শুরু করেননি, তবে ব্রাহ্ম সমাজের সঙ্গীতজ্ঞ মোহিনী সেনগুপ্তা তার কয়েকটি কবিতায় সুর দিয়ে স্বরলিপি সহ পত্রিকায় প্রকাশ করেছিলেন। এর মধ্যে রয়েছে হয়তো তোমার পাবো দেখা, ওরে এ কোন স্নেহ সুরধ্বনি সওগাত। পত্রিকার 1327 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় তার প্রথম গান প্রকাশিত হয়। গানটি ছিল বাজাও প্রভু বাজাও ঘন। কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল দরিদ্র পরিবারে, এমন ধারণা মোটামুটি প্রতিষ্ঠিত। নজরুলের পিতা কাজী ফকির আহমেদ, যিনি 60 বছর বেঁচে ছিলেন, তিনি একজন দলিল লেখক ছিলেন। শেষ জীবনে এসে তিনি কিছুটা দরিদ্র হয়ে পড়েছিলেন, এটা সত্য। তবে নজরুলের পূর্বপুরুষ মোটেই দরিদ্র ছিলেন না। মুঘল আমলে তারা নবাবদের চাকুরে ছিলেন এবং স্থানীয়ভাবে বিচার কাজের সাথে যুক্ত ছিলেন। চুরুলিয়ায় তাদের প্রচুর না হলেও যথেষ্ট কৃষি জমি ছিল। নজরুল ছিলেন তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তান। আরবি ফার্সি সহ 4টি ভাষা জানা এই ফকির আহমেদের ছিল পাশা খেলার নেশা। পাশা খেলেই তিনি তার 40 বিঘা কৃষি জমি হারিয়েছিলেন, এমন কথা প্রচলিত আছে। সুপুরুষ ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী নজরুলের মা জাহেদা খাতুন ছিলেন উচ্চবংশীয় নারী। এ ঘরে 4 সন্তানের জন্ম হয়: কাজী সাহেবজান, কাজী নজরুল ইসলাম, কাজী আলী হোসেন ও বোন উম্মে কুলসুম। কাজী সাহেবজান বেশি লেখাপড়া করতে পারেননি। রানীগঞ্জের কয়লা খনিতে চাকরি নেন। একসময় তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 50 বছর বয়সেই তার মৃত্যু হয়। কাজী আলী হোসেন মক্তবে লেখাপড়া শেষ করে বাবার দলিল লেখকের পেশা বেছে নেন। এলাকার কৃষক শ্রমিকদের হয়ে কাজ করতে গিয়ে একসময় স্থানীয় জমিদারদের রোষানলে পড়েন। 1951 সালে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়। নজরুলের আপন বোন উম্মে কুলসুম সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। এছাড়া তার একটি সৎ বোনও ছিল। নজরুল প্রমীলা দম্পতির ঘরে 4টি ছেলে সন্তানের জন্ম হয়। প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যান খুব ছোট বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালিদ বুলবুলের মৃত্যু হয় মাত্র 4 বছর বয়সে। এ সন্তানের মৃত্যুতে নজরুল একেবারেই মুষড়ে পড়েন। শূন্যে বুকে পাখি মোড়ায় ফিরে আয় গানটি বুলবুলকে নিয়েই লেখা। অপর 2 সন্তানের মধ্যে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ কেউই দীর্ঘায়ু হননি। নামকরা বাচিক শিল্পী সব্যসাচীর মৃত্যু হয় মাত্র 50 বছর বয়সে। তার স্ত্রীর নাম উমা কাজী। অনিরুদ্ধ প্রখ্যাত গিটার বাদক, তিনি মারা যান মাত্র 42 বছর বয়সে। তার স্ত্রী কল্যাণী কাজী। সব্যসাচী ও অনিরুদ্ধের জীবন সংক্ষিপ্ত হলেও তাদের স্ত্রীরা দীর্ঘ জীবন পেয়েছেন। উমা কাজী 80 বছর ও কল্যাণী কাজী 87 বছর বেঁচেছিলেন। সব্যসাচী, উমা এবং অনিরুদ্ধ কল্যাণী উভয়েরই 3টি করে সন্তান। নজরুল পরিবারের পরবর্তী প্রজন্মের কেউ বাংলাদেশের, কেউ ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। একশে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, একশে নারীর টান, মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সম্প্রীতির বার্তা দেওয়া কাজী নজরুল ইসলামের এই গান আজও বাঙালির মুখে মুখে ফেরে। গানটি যতই সকলের প্রিয় হোক, গানের ভ্রাতৃত্ববোধের বার্তাটির প্রতি অবশ্য সুবিচার করেনি বাঙালি। 2 বাংলাতেই হিন্দু মুসলিম ভেদাভেদ আজও আছে। বিশেষত বাংলাদেশে যতই নজরুলকে জাতীয় কবির সম্মান দেওয়া হোক না কেন,
সেখানেও বহু মানুষের বিদ্বেষও কুড়িয়েছেন তিনি। অথচ সেই কবেই নজরুল হিন্দু মুসলিম ভেদাভেদ দূর করে সবার উপরে মানুষ সত্য বলতে চেয়েছেন। শ্যামা সঙ্গীত লিখে মাতৃ আরাধনা করেছেন। কাজী পরিবারের কথা বললেই প্রথমে আসে কাজী নজরুল ইসলামের কথা। কিন্তু কাজী পরিবারের সংসারের হাল ধরে রেখেছিলেন আসলে হিন্দু নারীরাই। 3 হিন্দু নারীকেই নজরুলের পরিবারের সকল কাব্য সৃষ্টির প্রেরণাদাত্রী বলা হয়। 3 যুগে 3 নারীর অবদান কাজী পরিবারে কম নয়। কাজী নজরুল ইসলাম নিজে এবং তার 2 পুত্র কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ বিয়ে করেছিলেন হিন্দু নারীদের। বিশেষত নজরুলের হিন্দু বিবাহ নিয়ে তোলপাড় হয় সমাজ। 2 পুত্রবধূর বেলাতেও নজরুল ও তার স্ত্রী যদি তাদের পাশে না থাকতেন তবে হিন্দু বিবাহ তাদের পক্ষে প্রায় অসম্ভব ছিল। নজরুলের স্ত্রীর আসল নাম আশালতা সেনগুপ্ত, ডাকনাম দোলন বা দুলি। প্রমীলা নামটি তাকে নজরুল দিয়েছিলেন। মানিকগঞ্জ জেলার শিবলাই উপজেলার তেওতা গ্রামে জন্মগ্রহণ করেন আশালতা। পিতার নাম বসন্ত কুমার সেনগুপ্ত, মায়ের নাম গিরিবালা সেনগুপ্ত। শৈশবে পিতৃহারা হলে গিরিবালা তার কন্যা আশালতাকে নিয়ে তার দেওর ইন্দ্রকুমার সেনগুপ্তের কুমিল্লার কান্দির পাড়ের বাড়িতে আশ্রয় নেন। ওই সময় নজরুল তার কলকাতায় পরিচিত আলী আকবর খানের সাথে কুমিল্লায় আসেন এবং কান্দির পাড়ে ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে ওঠেন। ইন্দ্রকুমার সেনগুপ্তের স্ত্রী ছিলেন বিরজা সুন্দরী, যিনি নজরুলকে পুত্র স্নেহে কাছে টেনে নেন। নজরুলও তাকে মায়ের স্থানে বসিয়েছিলেন। এ সময় ইন্দ্রকুমার সেনগুপ্তের বৌদি গিরিবালা সেনগুপ্ত ও তার কন্যা আশালতা ইন্দ্রকুমারের আশ্রয়ে ছিলেন। বিরজা সুন্দরীকে নজরুল মা বলে ডাকতেন, পাশাপাশি গিরিবালাকে মাসিমা সম্বোধন করেছিলেন। এ সময় আশালতার বয়স ছিল 13 বছর। তখনই আশালতাকে প্রথম দেখেন নজরুল। ইতিমধ্যে আলী আকবর খান নজরুলকে নিয়ে তাদের গ্রামের বাড়ি দৌলতপুরে যান এবং তার ভাগ্নি সৈয়দা খাতুনকে নজরুলের দিকে এগিয়ে দেন। নজরুলের তখন সদ্য যৌবন। সৈয়দার রূপে মুগ্ধ হন নজরুল। নজরুল সৈয়দার নতুন নাম দেন নার্গিস। নার্গিসের সঙ্গে নজরুলের বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের দিন নজরুল জানতে পারেন তাকে ঘর জামাই করার উদ্দেশ্যে এই সকল পরিকল্পনা। বিয়ের পিঁড়ি ত্যাগ করে নজরুল বেরিয়ে আসেন। লোকমতে বলা হয় নার্গিস নজরুলের প্রথম স্ত্রী প্রমীলা দেবী নন, কিন্তু এ তথ্য পুরোপুরি সঠিক নয়। নার্গিসের সঙ্গে নজরুলের বিয়ে সুসম্পন্ন হয়নি। এরপর নজরুল আবার কুমিল্লায় ফিরে আসেন এবং সেনগুপ্তদের বাড়িতেই ওঠেন। সেখানেই নজরুলের সঙ্গে প্রমীলার প্রণয় বন্ধন গড়ে ওঠে। তাদের সম্পর্ক প্রকাশ্যে এলে হিন্দু মুসলিম বিয়ে নিয়ে প্রবল ঝামেলা হয়। ধীরে ধীরে ঘটনাটি স্থানীয় মানুষের কাছে একটি প্রাত্যহিক আলোচ্য বিষয় হয়ে ওঠে, যা রক্ষণশীল হিন্দু সমাজ সহজভাবে মেনে নিতে পারলেন না। তাদের বাদ প্রতিবাদে অচিরেই হিন্দু ধর্মাবলম্বীরা নজরুল বিদ্বেষী হয়ে উঠেছিল। ফলে তার পক্ষে কুমিল্লায় থাকাটাই মুশকিল হয়ে উঠেছিল। এরপর নজরুলের জীবনে আসে একের পর এক সংঘাত। সেই সঙ্গে চলত প্রতিবাদী কাব্য লেখা। কিন্তু নজরুলের 1 বছরের সশ্রম কারাদণ্ড হলো। জেলের শেষ দিকে তিনি শুরু করলেন অনশন। শেষমেশ জেলমুক্ত হওয়ার পরে আবার প্রমীলা ওরফে আশালতার সঙ্গে নজরুলের দেখা। তখন কলকাতার বেনিয়াপুকুরের 6 নম্বর হাজি লেনের বাড়িতে নজরুলের সঙ্গে আশালতার বিবাহ সম্পন্ন হয়। এ সময় আশালতার বয়স ছিল 16 বছর আর নজরুলের বয়স ছিল 23 বছর। বিয়ের সময় আশালতা ধর্মান্তরিত হননি, তাই ইসলামী রীতিতে এই বিবাহ হয়নি। মূলত একটি বৈবাহিক চুক্তির মাধ্যমে এই বিবাহ সম্পন্ন হয়েছিল। বিয়ের পর নজরুল আশালতার নাম দেন প্রমীলা দেবী। প্রমীলা শাখা পলা সিঁদুর পরতেন মুসলমান স্বামীকে বিয়ে করেও। হিন্দু নারীর ভাবাবেগে নজরুল কখনো বাধা দেননি, কিন্তু মুসলিম সমাজে এই নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হলো। নজরুল প্রমীলা ও শাশুড়িকে নিয়ে চলে এলেন হুগলি। হুগলিতেও নজরুলকে কেউ বাড়ি ভাড়া দিতে সম্মত হলেন না। শেষে এক বিপ্লবীর সহায়তায় বাড়ি পান নজরুল। কাজী নজরুলের 4 ছেলে ছিল।
প্রথম ছেলে কৃষ্ণ মোহাম্মদ খুব ছোট বয়সে মারা যায়। জন্মাষ্টমী তিথিতে জন্ম বলে প্রথম সন্তানের নাম কৃষ্ণ রাখেন নজরুল। এটিও ছিল তার এক বৈপ্লবিক সিদ্ধান্ত। দ্বিতীয় ছেলে অরিন্দম বা বুলবুল মাত্র 4 বছর বয়সে বসন্ত রোগে মারা যায়। কাজী সব্যসাচী ছিলেন ওদের তৃতীয় সন্তান, আর কাজী অনিরুদ্ধ কনিষ্ঠ সন্তান। কাজী সব্যসাচীর কণ্ঠ তো আকাশবাণী থেকে রেকর্ড প্লেয়ারে আজও স্মরণীয়। এই দুই পুত্র কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ দুজনেই পরে হিন্দু নারীকে বিয়ে করেন। বয়সকালে নজরুল অসুস্থ হয়ে পড়েন, শিশুর মতো হয়ে গেছেন। মানসিকভাবে বিপর্যস্ত তিনি। বসে বসে শুধু কাগজ ছিঁড়তেন। এই সময় নজরুলকে দেখাশোনার জন্য উমা মুখোপাধ্যায় নামে এক নার্সকে আনা হলো লেডি ডাফরিনের নার্স হোস্টেল থেকে। উমা সন্তান স্নেহে কবিকে বুকে টেনে নেন। প্রমীলা দেবীও তখন অসুস্থ। নির্বাক কবি তখন কলকাতার মানিকতলায় ছিলেন। তাকে স্নান করানো, খাওয়ানো, দেখভাল করা, গল্প শোনানো। উমার হাতের স্পর্শ যেন কবির কাছে মায়ের আঁচলের মতো হয়ে ওঠে। কিন্তু এরই মধ্যে ঘটল আরও এক কাণ্ড। উমার সেবা দেখে, মিষ্টি ব্যবহার দেখে কবির বড় ছেলে কাজী সব্যসাচী পড়ে গেলেন উমার প্রেমে। উমাও সব্যসাচীকে মন দিয়ে ফেলেছেন। কিন্তু ভিন্ন ধর্মে অসম ভালোবাসা কি সমাজ মেনে নেবে? উমার বাড়ি থেকে এদিকে পাত্র দেখা শুরু হয়েছে। সরকারি কর্মচারী এক সুপাত্রকে খুঁজেও ফেলেছেন উমার জামাইবাবু। উমা অনেক সাহস সঞ্চয় করে জানিয়ে দিলেন, সব্যসাচীকে আমি ভালোবাসি, ওকেই বিয়ে করব। বাড়িতে স্তম্ভিত হয়ে গিয়েছিল সকলে কথা শুনে। পরিবারের তরফে উমাকে বলা হয়, মুসলিম বিয়ে করে কোনোদিন যদি দুঃখ পাও তখন আমরা কিন্তু আর তোমাকে ফেরত নেব না। উমা বলেছিলেন, দুঃখ করতে যদি নেমেই থাকি, দুঃখে পড়লেও কাউকে জানাবো না। বিয়ে হলো বামুনের মেয়ের সঙ্গে মুসলিম ছেলের। সে সময়ে একরকম অসম্ভব একটা ব্যাপার। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে উমা মুসলিম পরিবারকে আপন করে নিলেন, হয়ে উঠলেন উমা কাজী। উমা মুসলিম পদবি গ্রহণ করলেও তার নামে থেকে গেল মা দুর্গার নিশান। উমা নাচে, গানে, কবিতা লেখায় কখনো প্রচারে আসেননি। তিনি সেবায় ছিলেন সবার সেরা। অন্যদিকে নজরুলের ছোট ছেলে প্রখ্যাত গিটার বাদক কাজী অনিরুদ্ধ প্রেমে পড়েন আরও এক হিন্দু মেয়েরই, তিনি কল্যাণী। কাজী নজরুল ইসলামের সঙ্গে কল্যাণীর পরিচয় আর 5 জন ছেলে মেয়ের মতোই, কবিতার বইয়ের পাতার ঘ্রাণ নিয়ে। যেখানে ভোর হলো দোরখোলো পড়েই তিনি বেড়ে উঠেছেন। রাঁচি বেড়াতে গিয়ে কবির ছোট ছেলে অনিরুদ্ধর সঙ্গে কল্যাণীর প্রেম থেকে প্রণয়। ছোট ছেলে যেদিন প্রথম কল্যাণীকে বাবা নজরুলের কাছে নিয়ে গেলেন, সেদিন কল্যাণী কবির অটোগ্রাফ চেয়েছিলেন। নজরুল প্রথমে মুখ দিয়ে জোরে আওয়াজ করে বিরক্ত হয়ে কাগজ পেন সরিয়ে দেন। কিছু পরে ছেলের অনুরোধে কাগজে লেখেন ছোট ছেলের নাম, কিন্তু তারপরই বোঝেন কবির নিজের নাম লিখতে অনুরোধ করা হচ্ছে। তখন জড়িয়ে জড়িয়ে কবি লেখেন কাজী নজরুল। ইসলাম কথাটি আর লিখতে পারেন না। সেই অমূল্য কাগজ কল্যাণী রেখে দিয়েছিলেন চিরটা কাল। পুত্রবধূকে মেনেও নেন নজরুল। কল্যাণী কাজী বলেছিলেন, প্রমীলা দেবী ও নজরুল ইসলাম না থাকলে তখনকার রক্ষণশীল সমাজে কাজী অনিরুদ্ধর সঙ্গে তার বিয়ে হতো কিনা সন্দেহ। 18 বছর বয়সে নজরুল পুত্রবধূ হয়ে আসেন তিনি, কিন্তু অনিরুদ্ধ বেশি দিন বাঁচেননি। নজরুল থাকতেই মারা যান তার ছোট ছেলে। প্রায় 50 বছরের বৈধব্য জীবন কাটান কল্যাণী কাজী, কিন্তু নজরুলের গানে তিনি প্রাণ সঁপে দিয়ে এই শোক থেকে উত্তরণ পান। কল্যাণী কাজী নজরুল গীতির সঙ্গীত শিল্পী হিসেবেই বিখ্যাত হন। সকলেই আজ সুরলোকে পাড়ি দিয়েছেন। শেষ তারা কল্যাণী কাজীও চলে গেলেন 12ই মে। কিন্তু এই দিন হিন্দু নারীর হাত ধরেই কাজী পরিবার ঝড়ঝাপটা কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে। কাজী পরিবারে তাদের স্বামীরা ব্যস্ততায় বা অসুস্থতার কারণে সংসারটা ঠিক করে করতেই পারেননি। পুরুষদের ভূমিকা সংসারে যেন পালন করেছেন এই নারীরাই। হিন্দু হয়েও মুসলিম পরিবারে বিয়ে তাদের কোনো রকম সমস্যা বা দুঃখের কারণ হয়নি, বরং
সমাজের বিরুদ্ধে গিয়ে নিজেদের ভালোবাসাকে সম্মান দিয়েছেন তারা। পাশে দাঁড়িয়েছেন কাজী নজরুল, কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধর। তাদের ভালোবাসার কথা চিরকাল লেখা থাকবে দুই বাংলার আকাশে বাতাসে। 1921 সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল দুটি বৈপ্লবিক সাহিত্যকর্মের জন্ম দেন। এই দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙার গান সঙ্গীত। এগুলো বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। বিদ্রোহী কবিতার জন্য নজরুল সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। একই সময় রচিত আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে কামাল পাশা। এতে ভারতীয় মুসলিমদের খিলাফত আন্দোলনের অসারতা সম্বন্ধে নজরুলের দৃষ্টিভঙ্গি এবং সমকালীন আন্তর্জাতিক ইতিহাস চেতনার কাজী নজরুল ইসলামের বইসমূহের বিষয়বস্তু বিবিধ, তবে কাজী নজরুল ইসলামের বইয়ে সমকালীন রাজনৈতিক ও সামাজিক যন্ত্রণা এবং সাম্যবাদের ধারণা প্রকটভাবে স্থান করে নিয়েছে। রাবীন্দ্রিক যুগে তার সাহিত্য প্রতিভা উন্মোচিত হলেও তার সৃষ্টি সম্পূর্ণ ভিন্ন। কাজী নজরুল ইসলামের বই সামগ্রীর মাঝে উল্লেখযোগ্য হল রিক্তের বেদন, দোলন চাঁপা, বিষের মাসি, সাম্যবাদী, সর্বহারা, প্রলয় শিক্ষা ইত্যাদি। বহুমুখী প্রতিভার অধিকারী নজরুল সাপ্তাহিক লাঙল দ্বি-সাপ্তাহিক পত্রিকা ধূমকেতুর সম্পাদক ছিলেন। বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। আজ কবি পৃথিবীতে নেই, কিন্তু বাংলা কাব্যে কবির অবদান তাকে আজও অমর করে রেখেছে প্রতিটি বাঙালি হৃদয়ে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।